নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজকে কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটে গেল, মানে তিনজন প্রাক্তন, এখন তো প্রাক্তন বলাই যায়, তৃণমূলের তিনজন নেতা বা ধরুন সাংসদ, তারা বিজেপিতে যোগ দিয়েছেন। কিছুক্ষণ আগে সেই ছবিও আপনাদের দেখালাম। যাই হোক, এই খবর তো অবশ্যই দেখাবো বা এগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু একদম শুরুতে যেগুলো নিয়ে একটু না বললেই নয়, সেটা হচ্ছে যে একটা এই নির্বাচনের ঠিক কিছু মাস আগে থেকে একটা কথা সবাই খুব বলছিলাম আমরা, একটু খেয়াল করে দেখুন, যে তৃণমূল কংগ্রেসের বোধহয় এমন কোনো দপ্তর নেই যেখানে দুর্নীতি হয়নি। বিরোধী রাজনৈতিক দল তো বটেই, সেই সময় বিজেপি বিরোধী রাজনৈতিক দল বা কংগ্রেস বা বাম তারা তো বটেই, পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এই কথা বারবার বলছিলেন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেনি এমন কোনো জায়গায় নেই। যদি সেই সময়ে এই ঘটনাগুলোকে তৃণমূল তো স্বাভাবিকভাবেই খুব একটা পাত্তা দেবে না, উড়িয়ে দিয়েছিল, কিন্তু আজকে কি করবে তৃণমূল কংগ্রেস? কারণ শ্বেতপত্র প্রকাশ হতে চলেছে যে তৃণমূলের প্রত্যেকটা দপ্তরেই দুর্নীতি হয়েছে। একটা কমিটি গঠন হচ্ছে, মাননীয় অর্থমন্ত্রী রয়েছেন তত্ত্বাবধানে, এবং সেই কমিটি আগামী দিনে কি রেজাল্ট সামনে আনে সেটা তো ডেফিনেটলি এখানে দেখার বিষয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আজকের ইস্যু, এবং তার পাশাপাশি সুজিত বসু, তাকে নিয়ে একটু আলোচনা করতে হবে, কারণ নিয়োগ দুর্নীতির আমি জানি না মোট অ্যামাউন্ট এখনো অবধি তো আমরা জানতে পারছি যে 20 কোটি টাকা আত্মসাৎ করেছেন উনি। তো এটা 20 কোটিতেই সীমাবদ্ধ, নাকি হয়তো আগামী দিনে দেখা যাবে যে এটা আরও অনেক বেশি টাকা? চার্জশিট যেটা ইডির তরফ থেকে দেওয়া হলো, সেখানে চোর সুজিত বসু সেটাই সামনে এলো। তার ছেলের নামও চার্জশিটে রয়েছে, এবং এই অ্যাকাউন্ট ফ্রিজ করা, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা ইত্যাদি নিয়ে একটা চাপে তৃণমূল কংগ্রেস রয়েছে, এবং তার মধ্যে নতুন করে এক নতুন বেইমানের কথা বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস চাপে, না হলে নিজের দলের কর্মীকে কেউ চড় মারতে পারে। যাই হোক, আজকে আমার সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে এবার একটু আলাপ করানোর পালা। আমার সঙ্গে আজকে রয়েছেন এখানে পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপির তরফ থেকে বিজেপি মুখপাত্র পৃথ্বীরাজ রয়েছেন, তৃণমূল সমর্থক দেবব্রত রায় রয়েছেন, এবং পাশাপাশি কংগ্রেস মুখপাত্র আইনজীবী আশফাক আহমেদ রয়েছেন। তিনজনকে স্বাগত জানাবো, এবং স্টুডিওর বাইরে থেকে আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন। অমিতাভ দাকেও স্বাগত জানাবো। অমিতাভ দা, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ যা দেখছি বা যেটুকু দেখছি, চট্টর মেরে দিচ্ছেন নিজের দলের সমর্থককে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যা যা ঘটনাগুলো ঘটছে, মানে এই ধরুন ঋতব্রত হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স করে বলে দিচ্ছেন এই তো বেইমান, ইঙ্গিত খুব স্পষ্ট, আসল বেইমান। আবার কিছুক্ষণ আগে দেখছিলাম যে পুরনো যারা সতীর্থ তৃণমূল নেত্রীর, বিশেষ করে সুখেন্দু শেখর রায়ের কথা আমি বলবো, আরজি করের সময় থেকে যিনি একটু উল্টো সুরে গান গাইছিলেন, আজকে বিজেপির পতাকা ধরলেন। এই ঘটনাক্রম, এটা কি খুব, মানে এটা হওয়ারই ছিল, প্রেডিক্টেড? হ্যাঁ, সুনিশ্চিতভাবে। আমরা বারবার বলেছি তৃণমূল কংগ্রেসকে, মানে আগেই আমরা চিহ্নিত করেছিলাম এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা স্বার্থ সংঘ, একটা ক্লাবের মতো, যেখানে সদস্যরা ফাটকা খেলতে, জুয়া খেলতে, নিজেদের রাজনৈতিক কেরিয়ার লগ্নি করে কিছু কামাই ধান্দা করবার জন্য এসেছেন, এবং এই প্ল্যাটফর্মটা ক্ষণস্থায়ী, খুব বেশি দিন এটা থাকবে না। ক্ষমতা থেকে বিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এ কথা বহু আগেই এই কথাগুলো বলা হয়েছে। এমনকি আমাদের স্মৃতি যদি আমরা পুনরুদ্ধার করবার জন্য কোনো ভিডিও ফুটেজ চর্চা করলে সুবিধে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ওই 2009-10-এর সময় তদানীন্তন সরকারের মন্ত্রী গৌতম দেব বলেছিলেন যে এই দলটা উঠে যাবে, তার সব লক্ষণ দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই তাকে যদি আমরা জ্যোতিষ বলে মানে গ্রাহ্য নাও করি, বাস্তবতা এটাই যে তৃণমূল কংগ্রেস শুধু ওনার চোখেই নয়, যে কোনো সাধারণ রাজনীতি যারা একটু বোঝেন, খোঁজ খবর রাখেন, তাদের সকলের চোখেই এই ইঙ্গিতটা পৌঁছে দিচ্ছিল যে এই দলটা একটা বুদবুদের মতো যার স্ফীতি ঘটেছে, এই বুদবুদ ফাটতে বেশি সময় লাগবে না, এবং কার্যত ঘটেছেও তাই। প্রশ্নটা হচ্ছে এই ফাটার প্রক্রিয়াটা বড় বিচিত্র। মানে বুদবুদ ফাটলে যেমন চতুর্দিকে ছোট 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 জলকণা ছিটকে পড়ে, প্রায় সেই রকম ভাবেই এই বুদবুদ ফাটার পরবর্তী প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি। তার যে শকটা এলো, সেই শকটা, মানে বুদবুদ ফেটে যাওয়ার
কারণটা হলো ইলেকশন, এবারের বিধানসভা নির্বাচন, এবং তারপর ফেটে গিয়ে তার আফটার শক যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতীয় সংসদীয় রাজনীতির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য শিক্ষা বা দৃষ্টান্ত হয়ে থাকছে। মানে সাধারণত এই ধরনের স্বার্থান্বেষী দলগুলো, আদর্শবিহীন স্বার্থান্বেষী স্থানীয় স্বার্থে গড়ে ওঠা দলগুলো শেষ পর্যন্ত কি পরিণতি হয় সে সম্পর্কে, মানে ভবিষ্যতে যদি এরকম আবার কোনো ব্যাঙের ছাতা গজিয়ে ওঠে এবং মানুষের কাছে সততার দাবি করে মানুষের সমর্থন আদায় করে নেয়, এবং মানুষ যদি তাতে বিভ্রান্ত হন এবং তাদের দিকে নিজেদের সমর্থনকে বাড়িয়ে দেন, তাহলে তারা এই একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেখবেন। তার কারণ এইটাই যে যাদেরকে আমরা এতদিন পর্যন্ত শাসকের ভূমিকায় দেখেছি এবং যতদিন শাসন ক্ষমতা তাদের হাতে ছিল, তখন সকলেই মুখে কুলু পেটে বসেছিলেন। আমরা বলতাম দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এইবার দেখলাম ক্ষমতা হারানোর পরে ল্যাম্প পোস্টের বাতিগুলো জ্বলে উঠলো, আর তারা ওই পোস্টটাকেই তুলে উৎখাত করে সরিয়ে দিল প্রায়, এবং মানে পোস্টের সুইচ বোর্ডটাকে আগে সাসপেন্ড করে ফেলে দিল বাইরে। ফলে ওই পোস্টের আর কোনো গুরুত্ব থাকলো না। বলা হলো আপনি প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন। কিন্তু এই যে ল্যাম্প পোস্ট গুলো জ্বলে উঠলো, বাতি জ্বলে উঠলো, এই বাতি জ্বলে উঠে শেষ পর্যন্ত যে আলোটা ছড়াচ্ছে সে আলো দিয়ে কার উপকার হচ্ছে? অর্থাৎ এই মুহূর্তে বিরোধী বেঞ্চে বসা জনষাটেক যে এমএলএ, তারা তৃণমূলের প্রতীক পাবেন কিনা, তৃণমূলের তহবিল পাবেন কিনা, তৃণমূল কংগ্রেস নামে পরিচিতি পাবেন কিনা, সে নিয়ে আদৌ কি বাংলার মানুষের কোনো মাথা ব্যথা আছে? একই সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে নির্বাচনে হারার পর সে দিয়ে গেলেন 2-3টে মোবাইল বক্তব্য ছাড়া আর কিছু বললেন না। যেদিন অভিষেক ব্যানার্জি ডিম খেলেন সেদিনকে তিনি ঘর ছেড়ে বেরিয়ে আসলেন এবং প্রতিবাদী ভূমিকায় তত্ত্বড়িয়ে এগিয়ে গেলেন। যিনি তার আমলে ঘটে যাওয়া পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, ধারাবাহিকভাবে বলে দেওয়া যেতে পারে প্রায় 29 থেকে 30 খানা কেস, যেখানে ধর্ষণের ক্ষেত্রে তিনি আমাকে একটা কথা বলুন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ, আমি জানি না এখানে যদি আমার সঙ্গে কোনো মনোবিদ থাকতেন তাহলে হয়তো তাকে জিজ্ঞাসা করতে পারতাম, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার এখন মাথার মধ্যে কি চলছে, উনি এখন কি ভাবছেন, এই যে অ্যাকাউন্ট ফ্রিজের একটা জ্বালা, এটা একটা সমস্যা হতে পারে কিনা, আগামী দিনে ন্যাশনাল পলিটিক্সে ওনার অস্তিত্ব থাকবে কিনা, কতটা থাকবে, আদৌ আশফাকদাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়কে নেবে কিনা, অনেক কিছু সমীকরণ তো চলছে সামনে। যদি এখন ওনার হাতে যেটুকু দল পড়ে আছে তাতে ওনার খুব বেশি তহবিলের দরকার নেই। যেটুকু দল ওনার হাতে পড়ে আছে তাতে ওনার খুব বেশি তহবিলের দরকার নেই। এই নভেম্বর ডিসেম্বরে যদি পুরো ভোট সত্যি এই যে যেটা অ্যানাউন্স করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, অন্তত হাওড়া বালির ক্ষেত্রে আমি বলছি, আমি জানি না বাকিটাও একই সঙ্গে হবে কিনা, সেটা হয়তো সময় সাপেক্ষ, কিন্তু মানে প্রতিদ্বন্দ্বিতা তো করতে হবে, ভোটে তো নামতে হবে। এরা কি ভোটে নামতে পারবেন? মানে তৃণমূল পন্থী, কালীঘাট পন্থী যারা তৃণমূল, আমি ওরই একটি মানে প্রিয় রাস্তা ওকে স্মরণ করিয়ে দেবো। আসুন দিদি আবার ছবি আঁকুন, আসুন আবার গান করুন, রেকর্ড করুন, সেগুলো বিক্রি হোক, সেই টাকাতেই নাকি দল চালান আপনি, তো সেইভাবে হোক না, দেখা যাক যদি তাতে আপনার এই সৎ পথে অর্জিত পয়সায় আপনি নির্বাচনে জিতে আসতে পারেন, সেটাও আরেকটা দৃষ্টান্ত তৈরি করবে বই কি। আমি একটু দেবুদার কাছে, আমি অমিতাভ দা এখান থেকে আমি একটু দেবুদার কাছে আসতে চাইবো। দাদা, তাই টাকাটা ফ্যাক্টর হচ্ছে আপনাদের? শুভ সন্ধ্যা। সংসদীয় গণতন্ত্রের নাম্বারটাই শেষ কথা বলে, সেখান থেকে গৌতম দেবকে কোট করলেন। এখন গৌতম দেবের দল কোথায় মহাশূন্যে মিলিয়ে গেছেন বা কি নাম্বার রয়েছে নিশ্চয়ই মানুষ সেটা দেখছে। সেই জায়গা থেকে যদি দেখেন 2,60,00,000-এর ওপর ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এবং জোড়াফুলের সিম্বল, প্রতিটি সমর্থক। তাই নতুন করে কে কালীঘাট তৃণমূল আর কে মুচলেকা তৃণমূল নতুন করে বলার কিছু নেই। এবার যে ফান্ডের কথা বললেন সেটা আদালতে একটা অবজারভেশন দিয়েছে, সেই আদালতের অবজারভেশনকে আমরা সম্মান জানাই, এবং 3টে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। প্রকৃত মানে মমতা ব্যানার্জির প্রতি যে আস্থা বলুন বা মমতা ব্যানার্জির কর্তৃত্ব বলুন বা মালিকানা বলুন, যেটাই বলুন, সেটা মমতা ব্যানার্জির ওপর আদালত নির্দেশ দিয়েছে, সেই অবজারভেশনকে আমরা সম্মান জানাই। আর এবার তহবিল নিয়ে যারা করছে, যারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তারা হঠাৎ কিছু ভালো তৃণমূল, মানে তথাকথিত শ্রমিক ভট্টাচার্যের কথায় ভালো তৃণমূল, তারা আরও ভালো হওয়ার চেষ্টা করছে, এবং পরবর্তীকালে এই যে আজকে দেখলেন ভালো তৃণমূলদের আপনারা রাখতে পারলেন না তো? না, এখন ভালো তৃণমূলে আবার ডেফিনেশনটা অনেক রকম আছে।
এখন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনি অ্যাকসেপ্ট করলেন কিনা, তারপরে আপনার ওই ইডি মানে ইলেকশন ডিপার্টমেন্ট ডিউটি যেটা তারা যাবে। আচ্ছা দেবদা একটা কথা বলুন, যারা ছেড়ে চলে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যারা ছাড়ছেন, ইনক্লুডিং চন্দ্রিমা ভট্টাচার্য, এত দিনের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি যে এরা যখন ছেড়ে চলে যাচ্ছেন আপনারা তাদের সমালোচনা করছেন, করুন, ঠিক আছে, কিন্তু কেন ছাড়ছেন এটা আপনারা কি ভাবছেন? অ্যাসেসমেন্ট আছে কোনো? সে কি কথা, আপনারাই তো দুদিন আগেই বললেন তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, 2-4টে ল্যাম্প পোস্ট চলে গেল, তাতে কি আসে যায়? এটা আপনারাই বলতেন তো ভালো না জিনিস না, তো, এটা তো হলে আপনারাই কি তো- হবে সেটা বড় কথা নয়, না, না। কেন যাচ্ছে সেটা কি আপনারা ভেবেছেন দেখুন, কখনো? রাজনৈতিক দলে এখন অনেকে যাবে আসবে, তৃণমূল কংগ্রেসে খারাপ অবস্থায় প্রথম আসেনি, আগেও এসেছিল, একটা সাংসদ হয়ে গেছিল, 30টা এমএলএ হয়ে গেছিল, তাতে কিচ্ছু আসে যায় না। মমতা ব্যানার্জি দেখুন, তাই যদিও তো গতকাল তো দেখলেন একটা সামান্য ছাত্র যুব সোশ্যাল মিডিয়ায় মিছিল ছিল আপনার এর থেকে কি বলে তাতেই চড়থাপ্পড় খেয়ে গেল। না চড়থাপ্পড়ে তাদের দেখা গেল বিয়নলাদের এনে তাদেরকে নাচ করাতে হলো, তাতে সেখানে মানে আমি এতদিন আমরা রাজনীতি করছি ছাত্র জীবন থেকে, অবিভক্ত কংগ্রেস থেকে করছি, এরকম মানে মিছিল আমরা লাস্টে মিছিলে থেকে আমরা বুঝতে পারছিলাম না কে তৃণমূলের লোক কে বিজেপির লোক, সেখানে ফ্ল্যাগ নিয়ে ঢুকে গেছে, বৃহন্নলাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেখানে ইট দিয়ে মারা হচ্ছে, ডিম মারা হচ্ছে। এখন অবশ্য ডিম মারাটা শুনলাম আজকে আবার মেদিনীপুরে একজন বললো ওটা সরকারি নির্দেশ আছে, এখন সরকারি নির্দেশ আছে কিনা আমার পাশে সরকারি নির্দেশ নেই, এবং তারপর আপনি আবার পরের বাইটটা শোনেননি, আপনি আর পরের বাইটটা শোনেননি যে এরকম সরকারি নির্দেশ নেই। এখন ডিম মধ্যে এখানে পড়বে কিনা সরকারি নির্দেশ সেটা রয়েছে। আর শুনুন না, বলছি দেখুন, সরকারটা সবে শিশু সরকার, এখন একটা সরকারের যদি 60 মাস বয়স হয় মানে মেয়াদ হয়, সেখান থেকে সবে 2 মাস হয়েছে, সেই 2 মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরের বিধায়ক কাকে ফোন করে তোলাবাজির টাকা চাইছে, কোথায় আমরা এই পাশে পানিহাটির বিধায়িকা, সেখানে তার স্বামী কোথায় গিয়ে বলতে মনে হয় ক্যাশ বাক্সে কত টাকা আছে তার হিসাব দিতে হবে। আজকে আবার ওই বেহালা পূর্ব সেখানে মন্ডল সভাপতিকে দেখলাম কে আবার মানে বেহালা পূর্ব বিধায়ক নেই কানে ঘুষি মেরেছে, সেটা আমরা অভিযোগ করছি। দেবুদা, আমি আপনাকে বিরত করবো একটু, আমি পৃথ্বীরাজের কাছে আসবো। আমি তার আগে একটা জিনিস, আমি জানি না অমিতাভদা হয়তো আমার সঙ্গে একমত হবেন, দেবুদার কথায় অমিতাভদা আমি কিন্তু ওই যে বিরোধিতাটা এখন শুনতে পাচ্ছি, গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এই বিরোধিতাটাই করেছেন। আমি জানি না যে এটার কোনো বদল এরা করতে পারছে না কেন? আপনারা তো শাসক ছিলেন 15 বছর, শাসকের কোনো কথা আপনার কাছে শুনতে পাইনি, এখন আপনারা বিরোধী, এখন আপনারা একই কথা বলছেন, অমুক বিজেপি কি করেছে, তমুক বিজেপি কি করেছে, আরে আপনারা কি করেছেন বলুন, আপনারা কেন নেই ক্ষমতায় আজকে দেবুদা সেটা বলুন, সেটা ভাবুন। সারা জীবন থাকে না, 3টে টার্ম ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, মানে আপনারা প্রিপেয়ার ছিলেন। না আমি পৃথ্বীরাজের কাছে প্লিজ হয়ে গেছে দাদা, আমি আসবো, আপনারা প্রিপেয়ার ছিলেন এটা আমার জানা ছিল না। হ্যাঁ পৃথ্বীরাজ। না দিদি, বিষয়টা হচ্ছে দেবুদাদের দল অর্থাৎ বর্তমান তৃণমূল, এরা শাসকের ভূমিকায় ফেলিওর, বিরোধীর ভূমিকায় ফেলিওর, এটা কার্যত পরিষ্কার। সব থেকে বড় কথা, আজকে যে আলোচনা হচ্ছে ঋতব্রত তৃণমূল, কুণাল ঘোষ তৃণমূল, এইসব নিয়ে, আচ্ছা আমার একটা কথা বলুন তো, আজকে কুণাল ঘোষ দাঁড়িয়ে বিধানসভার বুকে প্রেস কনফারেন্স করে বলছেন চাটন তৃণমূল, তারপরে বোকা তৃণমূল, খারাপ ছেলে তৃণমূল, মানে এই যে এত ডেসক্রিপশন, এগুলো কোথায় ছিল কুণাল বাবুদের? আর উল্টো দিক থেকে আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাতার পর পাতা চিঠি লিখছে, সেটা লিখে আবার কি অভিযোগপত্র জানাচ্ছে। দেখুন, মোদ্দা কথা একটাই, এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আর বাগজোলা খালের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি জিজ্ঞেস করবেন কেন? তার কারণ হচ্ছে এখন সবাই পাঁচিলের ওপর দাঁড়িয়ে দেখছে ইলেকশন কমিশন কি বলে। ইলেকশন কমিশন যার দিকে থাকবে তারাই ওই মানে অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, মোদ্দা কথা এখন এই জন্যই দুদিকে তৃণমূল দাঁড়িয়ে রয়েছে। এবার মূল বিষয়বস্তুটা কি, এতক্ষণ যে আলোচনা হচ্ছিল ওই ডক্টর স্বপন দাশগুপ্ত রাজ্যের অর্থমন্ত্রী, যিনি সমস্ত শ্বেতপত্র প্রকাশের কথা বললেন দপ্তর ওয়াইজ, সব থেকে বড় কথা হচ্ছে কিছুদিন আগে মানে কয়েকটি সপ্তাহে আগেই দেবুদা যাদেরকে নিয়ে গ্লোরিফাই করতেন তার মধ্যে অন্য নাম ছিল হচ্ছে প্রাক্তন অর্থমন্ত্রী, মানে যিনি এই উত্তর দমদম বিধানসভা থেকে নির্বাচিত হতেন কি, চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি রাজ্যসভা নেত্রী ছিলেন। তারপরে হঠাৎ কি হয়ে গেল, তিনি আবার চলে এলেন একদম কক্ষে ঢুকে ঋতব্রত বাবুদের সাথে বৈঠক টৈঠক করলেন। তিনি একটা কথা বলেছিলেন সেই দিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে, যে যখন বাজেট পেশ করা হতো, রাজ্য বাজেট, আগের দিন রাত অবধি নাকি চন্দ্রিমা দিদিভাইয়ের কাছে কোনো খবরই থাকতো না যে বাজেটে কি আসতে চলেছে, কিছু ঘন্টা আগে খবর পেত। তার মানে কি সরকার পশ্চিমবঙ্গে মানে চলেছে এতদিন, আপনারা তো বুঝতেই পেরেছেন। তোমার জেনারেল নলেজ নিয়ে খুব টেনশনে পড়ে গেল। না জেনারেল নলেজ না, এক সেকেন্ড তৈরি হতো। হ্যাঁ, দরকার হবে কেন ট্রেড মিলে হাঁটতে হাঁটতে বাজেট
অনেক তৈরি না না হয়েছে। সেটা আপনি ঠিকই বলেছেন, ট্রেডমিলে আটতে মুখ্যমন্ত্রী বাজেট পেশ করতো, এটা তো মানে আমরা সবাই জানি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে একটা রাষ্ট্রশক্তিকে পরিচালনা করতে গিয়ে ট্রেডমিলে হেঁটে যদি বাজেট তৈরি করতে হয়, আর ওই মানে রাজ্যের যিনি অর্থমন্ত্রী সে যদি 1.5 ঘন্টা আগে তার হাতে বাজেট কি হবে সেটা তার হাতে পৌঁছায়, তাহলে এটা দুর্ভাগ্যের পশ্চিমবঙ্গের মানুষের কাছে। এবং সব থেকে বড় কথা, এটুকু আপনাদের আমি দায়িত্ব সহকারে বলতে পারি, তৃণমূলের যা ফান্ড রয়েছে অ্যাকাউন্টে, মানে ব্যাংক অ্যাকাউন্টে তৃণমূলের যা ফান্ড, যেটা ধরুন ফ্রিজ ছিল, আমি দায়িত্ব সহকারে বলছি পশ্চিমবঙ্গের সমস্ত দপ্তরে যা দুর্নীতি হয়েছে, তাই ফান্ড ব্যাংক সব ছেড়ে দিন, সব এক সেকেন্ড সমস্তটা উপচে চলে যাবে। কারণ আপনি তো দেখেছেন এই যে খাদ্য দপ্তরে জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়েছিলেন, সেই সময় কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি, শিক্ষা দপ্তরে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি, মানে ইডি যে সাপ্লিমেন্টারি চার্জশিটগুলো দিয়েছিল সেখানে আমরা সবাই দেখতে পেয়েছিলাম। বাদবাকিগুলো তো পড়ে রয়েছে দিদি ভাই। স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তর, ভূমি রাজস্ব থেকে শুরু করে, মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল তৎকালীন, সমস্ত জায়গায় যদি আপনি দেখেন, তাহলে সেই দুর্নীতির মাপকাঠি কোথায় গিয়ে ছবে আপনিও জানেন না, আমিও জানি না, দেবুদা হয়তো স্টুডিও এসে জানতে পারে। এবার অভিযোগ না এক সেকেন্ড, এই যে অভিযোগের কথা বলছেন, এই সুজিত বোস, আপনি ভেবেছিলেন এই সুজিত বোস 250 কোটি টাকা তছরূপ করেছে এবং সেখান থেকে 20 কোটি টাকা? না নিশ্চয়ই আসবো। আমি একটু থামাই, আমি আসবো অবশ্যই। সুজিত বসুর কথা তো এখানে বলতেই হবে, কারণ একাই ওনার নামে নাকি 20 কোটি টাকার কথা। তাহলে ছেড়ে দিন, দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হলো কয়েকদিন আগে, দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হয়েছে। একটা বিরতি নিতে হবে আমাকে এখানে দাঁড়িয়ে, খুব দ্রুত বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকুন। আমি আলোচনায় অবশ্যই আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে একটা বিষয় একটু জানিয়ে রাখবো। আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি গিয়েছিলেন নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে। কি বলছেন একটু শুনুন। সেপ্টেম্বর এই বছরটা আমাদের জন্য আরও বড়, মানে আমরা আর্টিস্ট ফোরাম, সারা বাংলা ইন্ডাস্ট্রি আমরা মানে এটাকে কি বলবো, এই সেন্টেনারিটাকে আমরা রিয়েলি মানে আমরা যাপন করতে চাই। তাহলে রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা? এরকম কোনো আলোচনাও হয়নি, বিশ্বাস করুন। আমি কতবার বলবো, আমাকে এই কথাটা আমি কোটিবার বলে ফেলেছি যে আমার কাছে কেউ কথা বলা মানেই তারা হয়তো সবসময় আমাকে রাজনীতির কথা বলেন, তা নয়। আপনারা কেন বোঝেন না যে আমি আগেও বারবার বলেছি যে আমায় যদি কোনো দিনই আমি ভাবি রাজনীতিতে আসবো, সব থেকে আগে আপনাদের ডেকে বলবো যে আমি রাজনীতিতে আসছি, কিন্তু কোনো মানুষের সঙ্গে সম্পর্ক তো রাখতে হবে। আমরা তো এমন একটা ক্যারিয়ারে আছি, প্রফেশনে আছি, যেখানে আমার একটা সম্পর্ক রাখা, আমার নিজের কিছু ব্যক্তিগত প্রয়োজন আছে যেটা সিস্টেমের মধ্যে পড়ে, এবং আমার মনে হয় সেই চেয়ারটাকে সম্মান দিয়ে আজকে আমার প্রশ্নটা এই কারণে উঠছে কারণ রাজ্যসভা থেকে 3-4 জনের পদত্যাগ, সেই আসনের নির্বাচন, অনেকেই বলছেন যে রাজ্যসভায় এই ধরনের কোনো আলোচনা হয় না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, রাজনীতিতে আসার কথা একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি। যাই হোক, কিন্তু এখানে যে আলোচনাটা চলছিল সেখানে আসবো, আশফাকদার কাছে আসি। আশফাকদা, এই যে সুজিত বসুকে নিয়ে কথা বলছিলাম আমরা, 20 কোটি টাকা, মানে এটা সম্ভব জানি না। আমি আবার বলছি যে আগামী দিনে হতে পারে যে এইটার সংখ্যা আমরা দেখলাম যে 20 কোটি, এ তো ময়লা, অনেক বেশি হয়তো এখানে সম্পত্তি আর সামনে এলো, কিন্তু চার্জশিটে এবার তার মানে চোর এই শব্দটা আমরা কি ব্যবহার করতে পারবো? সুজিত বসু, তার ছেলে সমুদ্র বসু, দুজনের নাম চার্জশিটে। দেখুন, একজন চার্জশিট মানেই তো দোষী সাব্যস্ত নয় প্রথম। দ্বিতীয় হচ্ছে, তবে যে অভিযোগ চার্জশিটে আছে খুব গুরুতর অভিযোগ। আমরা চাইব জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এটাই দাবি থাকবে যে এটার নিরপেক্ষ তদন্ত হোক এবং দ্রুত বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করার যা যা ব্যবস্থা করা উচিত সরকার তা ব্যবস্থা করুক, এটা আমরা চাই। কিন্তু রাজনীতি দুর্নীতির বিচার বা তদন্ত করতে হবে, কিন্তু সেটা যেন প্রতিহিংসার রাজনীতি না হয়ে যায়, সেটাও আমাদের দেখতে হবে, সেই ব্যালেন্সটা রাখতে হবে। এবং এই যে এটা করা যায়, আশফাকদা, আমি কেন এই কথাটা বলছি, এইটা করা যায়, মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সুজিত বসু মনে করছেন এটা করা যায়। কি করা যায়? 284 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রত্যেকের কাছ থেকে 6 লক্ষ টাকা করে তোলা হয়েছে। এটা করা যায়, একটা দলের, রাজনৈতিক দলে থেকে এই কাজটা করা যায়। বুক ফুলিয়ে করেছেন, তার মানে ওনারাও বুঝতে পেরেছিলেন যে কামিয়ে নি, আর তো বেশি দিন নেই। একদম সে দেখুন, হতেই সে করেছে, তৃণমূল যে দুর্নীতির সঙ্গে যুক্ত
এবং দুর্নীতি এটা আমরা বারবার আপনার চ্যানেলেই অনেকবার আলোচনা করেছি, অনেক আপনার ডিবেটেই আলোচনা করেছি। তৃণমূল দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, অনেক দুর্নীতি হয়েছে, সেগুলো শ্বেতপত্র সব যেটা বের করতে চাইছেন গভর্নমেন্ট, সেই শ্বেতপত্র বের করুন। সাথে সাথে আমি একটাই কথা রাখবো যে এটা প্রতিহিংসা রাজনীতি না হয়, এটা যেন সঠিক তদন্ত হয় এবং সাধারণ মানুষ যাদের টাকা গিয়েছে তারা যেন এর ক্ষতিপূরণ কম্পেনসেশন পায়, তার ব্যবস্থা সরকারকে করা উচিত বলে আমি মনে করছি। কিন্তু একজন আমি একটু এইখানটা একটু জিজ্ঞাসা করে নি দেবুদাকে, কোনো নজরদারি ছিল না নাকি নজরদারি ছিল বলেই হয়েছে? ভারতীয় রাজনীতিতে দুর্নীতির কথা বলেন, সেই বফোর্স থেকে বলতে গেলে 2G 3G 4G জিজাজি দাদাজি নানাজি অনেকে আমরা দেখেছি, আমরা তারপরেও দেখেছি ওই ওইটাই অনুপ্রেরণা ছিল আপনাদের না? একদম 251 শুনুন 40% কমিশন, ব্যাপম নলিনী চিদম্বরম, গুজরাটে সরকারি নিয়োগ পরীক্ষা, আমরা দেখলাম ওই নিট, এরকম এগুলোও তো আছে। আমরা দেখেছি। দেখুন ওই আশফাক যেটা বললো না যে একদম চার্জশিট দেওয়া মানে দুর্নীতি অভিযুক্ত নয়, আমরা তো দেখতে পেয়েছি ইডি তো তাপস রায়ের বাড়িতেও গেছিল একটা সুন্দর ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে, তারপরে দেখবে একদম স্বচ্ছ সব কিছু সুন্দর হয়ে গেল, ওয়াশিং মেশিনে ওয়াশ হলো, সব কিছু হলো, এখন শিল্পমন্ত্রী হয়ে গেছে। এখন পৃথ্বীরাজ ভাইকে ওকে স্যালুট মারতে হবে, দুদিন আগে হয়তো এখন কোন কে ভালো তৃণমূল হয়ে যাবে এখন খুব আনপ্রেডিক্টেবল, জানেন তো। পৃথ্বীরাজ এখন ভাবছে কাকে গালাগাল দেবো না দেবো, কোন দিন দেখবে। আমি খুব খারাপ বজ্জার তৃণমূল, আমাকে দিতে হবে না, খারাপ ধরনের তৃণমূল এখন হয়ে যাবে দেখছি। আগে যে হারে মানে অনুপ্রবেশ হচ্ছে, ভালো তৃণমূল হবেন না, আমার হওয়ার দরকার নেই, আমরা ওই বজ্জার তৃণমূল হয়ে থাকতে ভালোবাসি, আমরা আছি, ঠিক আছে। এখন ঢুকে পড়ছে, আজকেই 3 জন ঢুকে পড়লো, আগামী দিনে রাজ্যসভা সদস্য হয়ে যাবে, তাকে আবার স্যালুট দিতে হবে। কারণ কিছুদিন আগেও আমরা দেখেছি ওই যাকে চোর বলতো, মানে গিয়ে নিজেদের ইউটিউব চ্যানেল পেজে যাদের নাম চোর বলে ডাকতো, তাদের কি তৃণমূলের ডেফিনেশনটা কি দেবুদা? আরে এখানে ডেফিনেশন না, ডেফিনেশন আপনাদের দলের ডেফিনেশন শোনো। তৃণমূল যখন শুরু হয়েছিল, এখন আশফাকের মতো লোকেরা মানে কংগ্রেস আমাদের বলতো তেল মুড়ি চপ, 3 মাসের কংগ্রেস, ঠিক আছে। আরে বলতে দাও না, আমরা 3 মাস ওইভাবে কাটিয়ে আমরা কিন্তু 30 বছর কাটিয়ে দিলাম ভাই, আমরা কিন্তু 30 বছর কাটিয়ে দিলাম। আগামী দিনে আরো চলবে, কোনো চিন্তা নেই। কালকে যে মিছিলটা হলো, কেন আক্রমণ করতে হলো, কেন ওইভাবে নাচানাচি মঞ্চ বেঁধে মাইক লাগিয়ে কেন মিছিলের বিরোধিতাটা কিসে? এই তো ভয়টা কিসে? বিরোধিতাটা কিসে? ভয়টা কিসে? আমাদের কোনো ভয় নেই। বিরোধিতা ওইখানেই যেখানে অভিযুক্ত, দেখো সেখানে অভিযুক্তর বাবা, সরি ভিকটিমের বাবা সেখানে অভিযোগ করছে। ও আজকে ভিকটিমের কথা মনে পড়েছে, আর তার বাবা ভিকটিমের কথা মনে পড়েছে, একজন তার নাম গণধর্ষণ কাণ্ডে ভিকটিমের কথা মনে পড়েনি? তিনি অভিযুক্ত, যখন তোমার দলের নেত্রীরা বলেছিল যে মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল, সেই সময় ভিকটিমের কথা মনে পড়েনি? বাবা যখন ত্রিকোণপ্রেমের অঙ্ক ছিল তখন ভিকটিমের কথা মনে পড়েনি? তৃণমূল তো খুব খারাপ ছিল, খুব খারাপ না। হ্যাঁ আজকে কেন খুব খারাপ ছিল? তোমরা খুব ভালো, কেন তোমরা তো খুব ভালো। তার নৈতিকতা, এই লড়াই, এই বিরোধিতা, এগুলো কোথায় ছিল? 11 খানা রেপ হলো, কোথা থেকে এলো? আরে ভাই কোথাতে কিভাবে হলো? 11 খানা রেপের ঘটনা ঘটলো, কি 11 খানা রেপ? আজকেও একটা ঘটেছে, 11 খানা রেপ, আজকে একটা বাসজনিতাটা ঘটেছে। আরে সবথেকে বড় আরজিকর রেপ কেসে সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবন থেকে প্রাইস পোস্টিং দিয়েছিল। তো কে করছে? প্রাইস পোস্টিং দিয়েছিল সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবন থেকে। এত বড় বড় কথা কিসে? আজকে বিরোধিতা গ্যালারি করতে এসছো, গ্যালারি করতে এসছো, মানুষ বোঝে না, মানুষ বোঝে না। পায়ের তলা দিয়ে গোল খাচ্ছ, হাতের তলা দিয়ে গোল খেয়েছো, এখন গ্যালারি করছো। আরে দল ধরে রাখো, দল ধরে রাখো, নিজের রাজনৈতিক দলটার একটু থামাই প্লিজ, একটু থামাই। আমি যেটা জিজ্ঞাসা করছিলাম খুব মানে সন্তর্পণে এড়িয়ে গেলে দেবুদা, আমি যেটা জানতে চাইছিলাম যে সুজিত বসু বা যাই হোক যাদের বিরুদ্ধেই তোমার দলে অভিযোগ উঠেছে, তাদের মানে নজরদারি কি ছিল দলে? এই যে বারবার তোমরা বলেছো না একটা সময় পর্যন্ত সততার প্রতীক ইত্যাদি, তো সেই দলটায় এই রকম কিছু মানুষ রয়েছেন যারা এইভাবে টাকা তুলছেন, সেটার সংখ্যা পরিমাণ কোটিতে পৌঁছে যাচ্ছে। নজরদারি কি ছিল? বলছেন গতকালই ওদের ফোন করে বিরিয়ানি আরে 2 মাস বিরিয়ানি ফোন করে বলছে টাকা দাও, এখানে চলে এলো প্রস্তাব বাকি, মানে 2 মাসের শিশু প্রাসঙ্গিক তৃণমূল, যাকে প্রাসঙ্গিকতা অর্জন করতে হয় বিজেপিকে, তাকে প্রাসঙ্গিক তৃণমূল প্রাসঙ্গিকতা অর্জন করছে বিজেপি। মন্ডল প্রেসিডেন্ট একজন মহিলা
তাকে বাহ, বলছে 26 লাখ টাকা তোলা বাহ। পাঠাও। দেখতে পাচ্ছি আমরা চোখের 25-75 তো বিজেপি বলেন। না না আহ, আবার বলছি নেতাজি তৃণমূল ইন্ডোর খুব স্টেডিয়াম খারাপ, ভুলে তাই জন্য তো যাচ্ছে। চলে গেছে। নেতাজি BJP তো খুব ইন্ডোর ভালো, তার স্টেডিয়াম ভালো নম্বরে দেখুন দেবুদাদের না। অতীতের কথা। আরে বাবা, দেবুদারা তৃণমূল স্মরণ করে তৃণমূল নিজেকে খারাপ করলেই তো চলে গেছে। একটু আশফাকের কথা শুনি, আমি আসছি। সে ভালো আশফাকের কথা একটু নমুনাগুলো শুনি, লাগাও না। একটু অমিতাভের আমরা তো কাছে। চোখের Please, সামনে please, দেখতে দেবুদা, পাচ্ছি। দেবুদা, কেউ দেবুদা। চাইছে প্রণামীর দেবুদা, বাক্স, ও দেবুদা, কেউ আসছি, চাইছে আসছি, প্রণামীর দাদা, বাক্স, আসছি, দাদা, আসছি, কেউ একটু চাইছে শুনে নিই। বিরিয়ানি দেবুদা, 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 আমার please, প্রশ্ন হ্যাঁ। হচ্ছে যে প্রথম প্রশ্ন বিজেপির কাছে, যে বিজেপি যখন বিজেপিতে যারা সমর্থন দিচ্ছেন বা বিজেপিতে চলে যাচ্ছেন, যে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত লোকেরা, সবাই তো তৃণমূলে প্রায় আছেই, ছোঁয়াচে হোক, তো সেইখানে তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হবে? এই দুর্নীতি প্রমাণ না, কোন হলে দুর্নীতিগ্রস্ত চার্জশিট হলে তৃণমূল বিভিন্ন বিজেপিতে? দুর্নীতিতে আছে। কোন দুর্নীতি? আপনি নাম বলুন। চন্দ্রিমা ভট্টাচার্য নাম বলুন। চন্দ্রিমা উনি মিনিস্টার ছিলেন বিজেপিতে এসছে, না, বিজেপিতে সমর্থক, কোথায় বিজেপিতে যাওয়া বিজেপির এসছে? সমর্থক, কোথায় বিজেপি এখন তো সমর্থক? প্রোটেকশন কোথায় দেওয়া হচ্ছে, সমর্থন করেছে? হাই তারা তো প্রোটেকশন দিয়ে দেওয়া বলছে হচ্ছে। সমর্থন আমাদের পাঠিয়েছে। দ্বিতীয় হচ্ছে আপনি কল্পনার জগতে যদি ঋতব্রতের বিরিয়ানি বিরুদ্ধে রান্না কোনো করেন, অ্যাকশন তাহলে হবে? কি বিজেপি নেবে? এক মিনিট, আমি প্রশ্ন কল্পনার করে জগতে দিই, বিরিয়ানি রান্না কাইন্ডলি করছেন। লেট মি কমপ্লিট। ঋতব্রতের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হবে আপনার? সেটা আপনাকে উত্তর দেবে? না না, সেটা আপনাকে আপনি বলে দেবেন, জনগণকে তারপর উত্তর দেবে। মুখ্যমন্ত্রীকে, যে নাকি? যেই মুখ্যমন্ত্রী, যে ভালো তৃণমূল, তারা যদি ধরা পড়ে, তারা যদি যুক্ত এই শ্বেতপত্রের উত্থাপনের, তারা তো মিনিস্ট্রি ভোগ করেছে, তো ভোগ করতে গিয়ে দুর্নীতি করেছে, নিশ্চয়ই দুর্নীতি করবে, নিশ্চয়ই ব্যবস্থা এটাই নেবে। আমরা প্রিজাম্পশন করব। নিশ্চয়ই ব্যবস্থা সেই প্রিজাম্পশন নেবে। তার ব্যবস্থা নেবে পশ্চিমবঙ্গের কিনা, মানুষের এবং স্বার্থে তাদেরকে ব্যবস্থা হবে। শুভেন্দু অধিকারীকে যেইভাবে প্রধানমন্ত্রী ডাইরেক্ট এসে টিটকারি মেরেছিল একটা সভায়, যে এসে লে রায় ভোলা ভোলা চেরায়, এসে পয়সা লে রায়, তো ওনাকে যদি ক্লিন চিট দিয়ে মুখ্যমন্ত্রী আসফাক দা, বাংলার তুমি করে তো দিতে আইনজীবী, পারে, কোর্টে যাওনি কেন? আসফাক দা, বাংলার তুমি একটা মুখ্যমন্ত্রী মামলা করে করোনি দিতে কেন? পারে, সেটা তুমি উত্তর মহামান্য দিচ্ছি, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি ঘুরে বেড়াও, উত্তর মামলা দিচ্ছি, করোনি কেন? উত্তর দিচ্ছি, এটা শুনি। উত্তর দিচ্ছি। না না, ওই উত্তরটা দাও। আমি প্রধানমন্ত্রীর উত্তরটা দাও, দেবারতী মামলা দি, করোনি কেন? একটা জিনিস মাথায় রাখবেন, বিজেপি আমরা তৃণমূলকে দুর্নীতির সঙ্গে যুক্ত করছি, ঠিক আছে, কিন্তু বিজেপি যে মহা দুর্নীতিবাজ, কোথায়? তার প্রমাণ কর্ণাটকে 14% কমিশন সরকার, কর্ণাটকে চলে গেলে। পিএসআই আলোচনা রিক্রুটমেন্ট হচ্ছে স্ক্যাম, CNS কেপিসি রিক্রুটমেন্ট তুমি চলে গেছো ইরেগুলারিটি, কর্ণাটকে। মুদ্রা সেট, এখন নিট যেটা চলছে সারা দেশে, মধ্যপ্রদেশে ব্যাপাম স্ক্যাম, নার্সিং কলেজ স্ক্যাম, পাটওয়ারি রিক্রুটমেন্ট স্ক্যাম, গুজরাটে কোশ্চেন পেপার লিক, জুনিয়র ক্লার্ক, হেড ক্লার্ক, কুচ মাইনিং এলিগেশন, আরে প্রমাণিত করতে পারো, মোরবি ব্রিজ কন্ট্রাক্ট, মহারাষ্ট্র ইরিগেশন, আমি আশফাকদা একটু থামাই, একটু পিএম থামাই। কেয়ার ফাইন্ড, আচ্ছা, বেশ, প্রধানমন্ত্রীকে চলে যাচ্ছে, আমি আসবো, কি উত্তর দেবে? এখানে এরা দুর্নীতি শুধু রাজনীতি করার জন্যই করবে, আচ্ছা, বাংলার বেশ, মানুষের জন্য বেশ, কোনো আমি কাজ বলছি করবে না। যে যদি বাংলার এই যে মানুষের জন্য শ্বেতপত্র কংগ্রেস কি প্রকাশ হয়, করেছে? প্লিজ আমি আসবো, আমি একটু কংগ্রেস কি অমিতাভ, সে আমি- উত্তর দেবো, সময় দাও। ভাই, পৃথ্বীরাজ, প্লিজ, পৃথ্বীরাজ, প্লিজ। লড়াই করে গেছে আচ্ছা, তৃণমূলের বেশ, সাথে, বেশ, 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 দাঁড়িয়ে বেশ, বুঝতে লজ্জা করে না পেরেছি, বুঝতে তোমাদের? পেরেছি। একটা ব্রেক নিতে হবে, আমি অমিতাভদার কাছে তারপর ফিরছি ব্রেকের পরে। এই যে শ্বেতপত্র প্রকাশের কথা হচ্ছে, যদি দেখা যায়, আমি জানি না, নির্দিষ্ট অ্যামাউন্ট নিশ্চয়ই একটা সময়ের পরে আমরা বুঝতে পারবো যে কত কোটি টাকার দুর্নীতি যে অভিযোগ উঠছে সেটা হয়েছে, কতটা হয়েছে, কি বৃত্তান্ত, এগুলো হয়তো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। কিন্তু বাংলা তো পিছিয়ে গেছে অনেকটা। এই মুহূর্তে বিজেপি সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ কোষাগারটা, সেটাকে মেরামত করার জন্য কি করতে হবে, কি করণীয়, সেটাও হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো। অমিতাভদা এটাকে কিভাবে দেখছেন? আমি খুব দ্রুত একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমি সরাসরি অমিতাভদার কাছে যাবো, সময় নষ্ট না করে। অমিতাভদা, দেখো দেবারতী, প্রথম কথা হচ্ছে, যদি সত্যি সত্যি সরকার কোনো শ্বেতপত্র প্রকাশ করে বিগত সরকারের দুর্নীতি নিয়ে, তাহলে এটা ভারতবর্ষের সংসদীয় রাজনীতির ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। তার কারণ এর আগেও বহু সরকার এসেছে গেছে, দুর্নীতি ভারতবর্ষে ব্যাপক আকার ধারণ করেছে, তারও এক ইতিহাস লিখে দেওয়া যায়। কিন্তু কোনো সরকার এসে তার পূর্ববর্তী সরকারের দুর্নীতির খতিয়ান জনসমক্ষে তুলে ধরেছে, এটা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। এই ঘটনা অভূতপূর্ব। অর্থাৎ কিনা, দুর্নীতির সহ্য মাত্রা কতটা পর্যন্ত দুর্নীতিকে পরবর্তী সরকার আইন, আদালত ইত্যাদির মাধ্যমে বা রাজনৈতিক প্রতিরোধের মাধ্যমে সেই ব্যাপারটার প্রতিবাদ করতে পারে, তার একটা স্তর আছে। কিন্তু যখন এই যে আমাদের ভেতরে মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ও পুলিশ মানে তো ঘুষ খাবেই, ও সরকারি কর্মচারী মানে তো একটু পরে অফিসে আসবেই, সে তো একটু ঘুমোবেই, এই যে ন্যাচারালাইজেশন, করাপশনের ন্যাচারালাইজেশন করে দেওয়া হচ্ছে আমাদের মধ্যে কয়েক প্রজন্ম ধরে, এই শ্বেতপত্র প্রকাশ কিন্তু এই ন্যাচারালাইজেশন প্রক্রিয়াটাকে একটা জোরালো ধাক্কা দেবে।
কারণ শ্বেতপত্র প্রকাশ মানেই হচ্ছে শুধু দুর্নীতির পরিমাণগত, মানে মোট কত টাকার দুর্নীতি হয়েছে সেটাই শুধু নির্ধারণ করা নয়, একই সঙ্গে এই দুর্নীতির পেছনে অ্যাকাউন্টেবল কারা, কাদের জন্য এই দুর্নীতি, সেটাকেও নির্ধারিত করা। এবং এখানে সরকারের কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো কাউন্সিলর, কোনো পৌরপ্রধান, কোনো পঞ্চায়েত প্রধানের কোনো ভূমিকা নেই। কারণ এই যাবতীয় তথ্যের ভিত্তি হচ্ছে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের একটি এমন সাংবিধানিক পদ যার সঙ্গে কোনো রাজনীতির সংস্রব নেই, যারা ভারতবর্ষের বিভিন্ন সরকারের সরকারি আয় ব্যয় ইত্যাদির রক্ষণাবেক্ষণ, যাচাই, মানে যাকে অডিটিং বলে, সেইগুলো করেন এবং যেখানে যেখানে অসঙ্গতি থাকে সেই অসঙ্গতিগুলো চিহ্নিত করে তার জন্য জবাব চেয়ে পাঠান বা উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়ে দেন যে এইখানে অসঙ্গতি ঘটেছে। সুতরাং এটা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এই দুর্নীতিটাকে চিহ্নিতকরণ, দুর্নীতির পরিমাণ ঘোষণা এবং দুর্নীতির জন্য দায়ী কারা, সেই তিনটে দিক স্পষ্ট হবে। যদি তা করা যায়, আমি আবারও বলছি, যদি তা করা যায় কোনো রকম, এবার ধরুন আমি কথার কথা বলছি, রাজনীতি তো না চালে বিশ্বাস হয় না। শ্বেতপত্রে যদি কোনো এমন কোনো ঘটনা দেখা যায় যে তিনি একদা ওই দলে ছিলেন, এখন এই দলে, তার জন্য যদি কোনো তথ্যের হেরফের করা হয়, অস্পষ্টতা রাখা হয়, তাহলে কিন্তু আমি এই শ্বেতপত্রকে মাথায় তুলে নেব না। আদারওয়াইজ এই শ্বেতপত্র যদি সত্যি সত্যি নিরপেক্ষভাবে সামনে আসে, তাহলে এটা দরজা খুলে দেবে ওই অ্যাকাউন্টেবল প্রত্যেকটি ব্যক্তি, সংস্থা, কর্তৃপক্ষ, তিনি যে মর্যাদারই হন না কেন, তার ব্যক্তিগত সম্পত্তিকে বাজেয়াপ্ত করে সেখান থেকে অর্থরাশি পুনরুদ্ধারের। কারণ শ্বেতপত্র ব্যাপারটা মামুলি কথা নয়। শ্বেতপত্র ব্যাপারটার একটা আইনি বৈধতা যখনই সুনিশ্চিত করা যায়, তখন ইট ক্যান বিকাম আ ভাইটাল ইনস্ট্রুমেন্ট। যেখানে যেখানে আমাদের জনগণের ট্যাক্সের টাকা চুরি হয়েছে, জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে, ত্রাণ দেওয়ার নাম করে নিম্নমানের জিনিস সরবরাহ করা হয়েছে বা মানে দেওয়া হয়নি, বই কেনার নাম করে আদৌ বই না কিনে বা ট্র্যাশ বইপত্র কিনে কোনো একজন ব্যক্তিকে বিশেষ করে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে লাইব্রেরি দপ্তর থেকে, কিংবা পুরো পরিষেবা দেওয়ার নাম করে বড় বড় মেশিনপত্র কেনার কথা বলা হয়েছে কিন্তু আদতেই সেগুলো কেনা হয়নি, ভুয়ো বিল তৈরি করা হয়েছে, হাসপাতালে সাপ্লাইয়ের নাম করে ভুয়ো বিল তৈরি। যে দপ্তরে যেখানে যেমন দুর্নীতি হয়েছে তার চেহারাগুলো যখনই প্রকাশ্যে আসবে, সেই সঙ্গে কিন্তু এটা সারা ভারতবর্ষের সমস্ত সরকারের জন্য একটা গুরুতর অ্যালার্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে আমি যদি এই একই কাজ করি, আমার পরবর্তী সরকার আমারও নাড়ি ভুড়ি খুঁজে বার করে এই ধরনের শ্বেতপত্র বা প্রকাশ করে আমাদের যারা দুর্নীতি করবেন তাদের ঘাড় মোটকে পুরো টাকাটা আবার আদায় করে নিতে পারেন। রাজ্যের কোষাগারের যে বিপুল দেনার ভার চেপে আছে, তার অন্তত একটা অংশের সুরাহা হোক এই পথে। আমি চাইব এই শ্বেতপত্র একেবারে নিরপেক্ষভাবে এই শ্বেতপত্র সামনে আসুক এবং রাজ্য বিধানসভা তাকে আইনি বৈধতা দিক। সেই আইনি বৈধতার মাধ্যমে এটি যেন আদালত গ্রাহ্য, আদালতের অনুমোদনযোগ্য একটি নথিতে পরিণত হয়, যার ভিত্তিতে স্পষ্ট তদন্ত এবং শাস্তি প্রক্রিয়ার মাধ্যমে সেখানে উল্লিখিত উপযুক্ত পদাধিকারী, তিনি মন্ত্রী হন, তিনি আমলা হন, তিনি নেতা হন, তিনি যে স্তরের যে ব্যক্তি হন না কেন, এমনকি কোনো কিছুর সঙ্গে সংস্রব মুক্ত কোনো সাধারণ দোকানদার যিনি ওই ব্লিচিং পাউডারের বদলে ময়দা দিয়েছেন, তেমন কেউ যদি তার মধ্যে উল্লেখ থাকে, তাহলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই পরিমাণ অর্থরাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হবে এবং সেটা সোনার বাংলা গড়তে কাজে লাগতে পারে। পৃথ্বীরাজ, ডেফিনেটলি। দেখুন, সোনার বাংলার থেকেও বড় কথা, যেদিন শ্বেতপত্রটা প্রকাশিত হবে, অমিতাভদার কথাগুলো খুব সিগনিফিকেন্ট, একদম ঠিক বলেছেন উনি। সব থেকে বড় কথা হচ্ছে অমিতাভদা একটা জায়গায় মিস করে গেছে। এই শ্বেতপত্রটা প্রকাশ হলে এই সমস্ত বিষয় যেগুলো অমিতাভদা বললো 100% কারেক্ট। এবং সাপ্লাই চেন, মানে এই যে অর্থগুলো যে তছরূপ হয়েছিল, কার হাত থেকে কোথায় গেছিলো, এই বিষয়টাও আপনাদের কাছে বেরিয়ে আসতে পারে। তার কারণ যেভাবে এই পুরো মডেলটা তৈরি করা হয়েছে, সেই দিন যেদিন শ্বেতপত্র প্রকাশ হবে সেদিন বিশ্ব বাংলাটা বিশ্ব ব্যঙ্গতে পরিণত হবে, এটা আপনাকে আমি কথা দিতে পারি। তার কারণ দেখুন, শ্বেতপত্র প্রকাশ করলে যে দুর্নীতি সামনে আসবে এটা আমি কেন, এটা একটা ছোট্ট বাচ্চা শিশুও জানে। কিন্তু কথাটা হচ্ছে এই জায়গাতেই যে এটা আমাদের কথা নয় বা এটা আপনার কথা নয়, এটা তৃণমূল নেতা
প্রাক্তন বিধায়ক, প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং প্রাক্তন বিধায়ক মদন মিত্রদের কথা ছিল যে দল করেছে, দলের হয়ে খেটেছে, দলের হয়ে রিগিং করেছে, মানে রিগিং শব্দটা উল্লেখ করেনি, ওটা করলে তো মান সম্মান ইজ্জত চলে যেত, মানে দলের হয়ে যে দীর্ঘদিন ধরে আনুগত্য পোষণ করেছে, তাহলে ছেলেরা কি চাকরি পাবে না? তো আমি বলিনি, এ অন ক্যামেরা সমস্ত বিধায়করা বলেছে। তো সেই চাকরিগুলোকেই তো আজকে সুজিত বোস দিয়েছে। মানে এই যে 6 লাখ টাকা গড়ে যে চাকরি হয়েছে, এই চাকরিগুলো তো তাদের তৃণমূল করবার জন্য পাও না। আমাদের রাজ্য সভাপতি 4 মের আগে পর্যন্ত বিভিন্ন সভায়, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে, বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে একটাই কথা উল্লেখ করে গেছে যে যেই সরকারটা তৎকালীন বলেছিল যে যেই সরকারটা বর্তমানে চলছে সেটা মানুষের সরকার নয়, সেটা তৃণমূলের সরকার, শুধু তৃণমূলের। এটাই কার্যত পরিষ্কার হয়ে গেছে এখন। আপনি ভাবুন, সুজিত বোস দুর্নীতিগ্রস্ত, আপনি এরকম করে প্রত্যেকটা বিধায়ককে দেখুন, পরেশ অধিকারী দুর্নীতিগ্রস্ত, তার সাথে সাথে ওনার মেয়ে, এই যে সাপ্লাই চেন, সুজিত বোস, সমুদ্র বসু, এরম করতে করতে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার মেয়ে, দেখুন সবার সাথে সবাই কিন্তু এনট্যাঙ্গেলড। তো তার মানে একটা জিনিস কার্যত স্পষ্ট যে এরা মানে একদম মানে ইনহেরিটেন্স, মানে উত্তরাধিকারী হিসেবেও তাদের ছেলে মেয়েদের তৈরি করে যাওয়ার চেষ্টা করেছে যে তারাও আগামী দিনে যাতে আমাদের এই মডেলটাকে কন্টিনিউয়াস প্রসেসে রান করাতে পারে। এই জায়গায় তৈরি করে দিয়েছিল মুখ্যমন্ত্রী। উনি যে এখন চড় মারছেন, মুখ্যমন্ত্রী এই কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম ওনার প্রতিবাদ করতে নেমে একজনের গালে চড় মেরে দিলেন। এই চড়টাই যদি সেই দিন জ্যোতিপ্রিয় মল্লিক বা পার্থ চট্টোপাধ্যায় বা সুজিত বোসেদের মারতেন, তাহলে এই দিনটা হয়তো ওই মুখ্যমন্ত্রীকে দেখতে হতো না, আর মানুষও এরকমভাবে রাস্তায় দাঁড়িয়ে ওই মুখ্যমন্ত্রীকে চোর বলতো না। এখন কালের নিয়মে যেটা হয়েছে তার ফল ভোগ করবে দেবুদাদের দল। এখানে আমাদের তো কিছু করার নেই, কারণ তারা যা করে দিয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গে। আপনি ভাবুন, প্রায় 7 লক্ষ 61 হাজার কোটি টাকার কাছাকাছি পশ্চিমবঙ্গের ঋণ ছিল। যখন আমাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করলো এবং সমস্ত বিষয় সামনে এলো, তখন আমরা দেখলাম প্রায় ওটা আরও 8 লক্ষ 61 হাজার কোটির কাছাকাছি সেই ঋণের পরিমাণ চলে গেছে। মানে কি পরিস্থিতি হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের, সেই জায়গাটা আপনি মানে সেই জায়গাটার আমি সমস্ত দর্শককে দৃষ্টি আকর্ষণ করবার কথা বলছি। তো এই পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গকে বর্তমান সময় বাঁচাতে হবে। এবং তার সাথে সাথে দেখুন, সরকার পরিবর্তন হওয়ার পরেই মিৎসুবিশি বলছে যে আমরা আমাদের কোম্পানিকে এখানে লঞ্চ করব। তার জন্য প্রাথমিকভাবে একটি আলোচনা এবং মিটিং অলরেডি হয়ে গিয়েছে, এবং এর সাথে সাথে বিভিন্ন শিল্পপতিরা এসে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন, নয়তো আমাদের শিল্পমন্ত্রী অর্থাৎ বিধায়ক তাপস রায়ের সাথে সরাসরি যোগাযোগ করছেন। তো এই ইকোসিস্টেমটাই তো পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল, যে আমরা পশ্চিমবঙ্গকে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি জোনে রূপান্তরিত করব। যেটা এতদিন করতে পারিনি দীর্ঘদিন। তাই জন্যই আজকে নেতাগুলো এরকম চোর তৈরি হয়েছে। নেতাগুলো চোর তৈরি হওয়ার পেছনে একটা রিজন আছে। চোর কেন তৈরি হবে না? পশ্চিমবঙ্গে চাকরি নেই, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, তো তোলা আর সিন্ডিকেট ছাড়া আর প্যারালাল ইকোনমি কি হতে পারে? কি করবে নেতা? চমকে টাকা তুলবো। কারণ এদের কাছে ইনভেস্টমেন্ট মানে কি? ইনভেস্টমেন্ট মানেই 25-75, এক কালীঘাটে ডোনেট করো, পরবর্তীকালে এসে ক্যামাক স্ট্রিটে ডোনেট করে দাও। এই তো ওদের থিওরি। তো এই থিওরির জন্যই আজকে এই ফল ভোগ করছে। আর কি, বেশ, একটা ব্রেক নেব, খুব দ্রুত বিরতির পরে আবারও ফিরবো এবং একটুখানি কথা বলবো এবার এই যে বলছিলাম শুরুতেই, বেইমান প্রসঙ্গ। আসল বেইমানের হদিশ নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। কাকে উদ্দেশ্য করছেন খুব স্পষ্ট। খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। এখানে বিভিন্ন ধরনের সাবেট রয়েছে। সাবেট মানে বিভিন্ন মানুষ সম্পর্কে সাবেট রয়েছে। মানে কারোর জন্য 7 পাতা, কারোর জন্য 8 পাতা, কারোর জন্য 4 পাতা, কারোর 5 পাতা, কারোর 2 পাতা। তো সব থেকে বেশি যার জন্য পাতা বরাদ্দ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাবেট রয়েছে, আমি শুধু সেই সাবেট আমি অনুরোধ করবো, আমি সেই ম্যানেজিং ডিরেক্টরকে অনুরোধ করবো যে দিদির এখন অখণ্ড অবসর, 91 পাতার চিঠি একদিনে না হলেও 2 দিনে পড়া হয়ে যাবে। আর লেখা যেহেতু ঝড় পড়তে অসুবিধা হচ্ছে না, আমার কোনো অসুবিধা হয়নি পড়তে, তাই যদি আর যেটুকু কাটাকাটি আছে সেই ম্যানেজিং ডিরেক্টর পাশে বসে বলে দেবেন যে ওর কাটাকাটি কি আছে। কারণ চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর লিখেছেন, বর্তমান ম্যানেজিং ডিরেক্টর, আর চিঠিটা লেখা হয়েছে যার বিরুদ্ধে। তো আমি রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব যে আপনি ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে চিঠিটা চেয়ে নিন, এই 91 পাতার চিঠি। চিঠিটা ভালো করে পড়ুন। ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন
যে আপনার দল তুলে দেওয়ার সলতে কবে পাকানো শুরু হয়েছিল আর কে হচ্ছে দল তুলে দেওয়ার সলতে পাকাতে শুরু করেছিল। একটা বোকা ছেলে, খারাপ ছেলে, আমার 91 পাতার চিঠি আমার বাইলাইন করে প্রকাশিত হয়েছে। ওগুলোর সঙ্গে নজরুল করতে আমার বাড়িতেও ডিসপ্লে আছে, আমার ধারণা মমতা দিকেও পড়ে মুখস্থ হয়ে গেছে। আমার এটা ভালো লাগছে। স্বয়ংে সপ্তমী জাগরণে ও যে পালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও করে। আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ভিতর যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল, নিশ্চিত আমি বলি তো আমার দলের সার্জন রেখেছিল, আমার অভিমান ছিল, অভিযোগ ছিল। তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোকটা কত দেওয়া হবে এটাও মানতে হবে। চাকর মৃত, কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। তাহলে তোমরা কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল। কোথায় ছিল ভাই তোমরা তখন? রাজনৈতিক লিডার নয়, সিপিএম এর হয়ে গিয়ে সিপিএম থেকে লাখ বের করে দিয়েছিল। যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বেড়ে হয়েছে সেই অ্যাকাউন্ট। একটা অভিযোগ আর পাল্টা অভিযোগ। আমি অমিতাভদার কাছে একটু খুব ছোট করে আসবো, কারণ সময় খুব বেশি নেই আর আজকের এই প্যানেলে। অমিতাভদা, এই অভিযোগ আর পাল্টা অভিযোগ একটা সময় পর্যন্ত যা তাতে গঠনমূলক সমালোচনা থাকতো, আজকে তো সেটা নেই। এই বক্তব্যগুলো কিরকমভাবে দেখছেন? অর্থহীন, প্রলাপের মতো লাগছে। তার কারণ এই যে বালিশ চাটা অমুক, সিপিএম থেকে বহিষ্কৃত, যা বলছেন কুণাল বাবুরা, এমনকি ওই যে উপাসনা বলে বাচ্চা মেয়েটা নাক টিপতে দুধ গলে, সেও এইসব বলছে দেখি পাবলিক। এইসব এপিসোডের পরেই তো ও তৃণমূলে গিয়ে জায়গা পেয়েছে, এবং এইসব এপিসোডের পরেই তৃণমূল ওকে কোলে তুলে নিয়েছে, আইএনটিইউসি নেতা করেছে, আলিপুরদুয়ার জেলার দায়িত্ব দিয়েছে, রাজ্যসভায় সাংসদ করে পাঠিয়েছে। আজকে এই কথাগুলো বলে কি হবে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঋতব্রত, যে এই কারণে যদি সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে থাকে, সিপিএম এর লোকজন, বিজেপির লোকজনও এত বেশি ওকে এই কথাগুলো বলে খোটা দিচ্ছে না যতটা আজকে তৃণমূল দিচ্ছে। তার কারণ কি? তৃণমূলের রাজনীতির চাহিদাটাই। সিপিএম এর লোকও নেই খোটা দেওয়ার। যাই হোক, পার্টিটা তো আছে, সম্পূর্ণভাবে রাস্তায় আছে, এবং স্বাভাবিকভাবেই এইখানে প্রশ্ন উঠে আসে যে ওই রুচিটা পরিহার করে চলাটাই কাম্য। একটা বিষয়ের জায়গা কোথায় দাঁড়ানো শেষ পর্যন্ত, যে ধরা যাক ঋতব্রত নতুন তৃণমূলকে নেতৃত্ব দিচ্ছে, কথার কথা বলছি, যদি তাই হয় এবং যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বংশানুক্রমিক শাসনের পরিবর্তে একটা অন্য চেহারা তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিতে আসে, এতে অসুবিধা অপরাধ এখন দক্ষিণপন্থী দল বলেই এই ক্যাজরাগুলো চলবে, কিন্তু সেই ক্যাজরাগুলো এত নিচু স্তরে না যাওয়াই ভালো। যুক্তিযুক্ত তর্ক হোক, তবু শুনতে ভালো লাগে। 2 মাসের সরকার তার সাফল্য ব্যর্থতা নিয়ে সময় খুব অল্প, খুব ছোট ছোট করে সবার রিঅ্যাকশন নেব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল, তিনটে অবিচ্ছেদ্য অঙ্গ। মোটামুটি এটা নির্বাচন কমিশনের উপরে তো আপনাদের অপেক্ষা করে থাকতে হবে সিদ্ধান্তের। আজকে হাইকোর্টের অবজারভেশন দেখতে হবে তো, আজকে হাইকোর্টের অবজারভেশন কোন দিন আবার কি গন্ডগোল হলো, তাহলে তো এই তো প্রাক্তন বিচারকের হাতে। হ্যাঁ, তিনটার হাতে নয়। আবার কথা, আগে ভালো করে অবজারভেশনটা পড়ো এবং পুলিশকে ভর্ৎসনা যেটা করা হয়েছে সেটা পড়ো। কি কারণে যারা ওই অভিযোগকারী তাকে কিভাবে ভর্ৎসনা করা হয়েছে দেখো। শোনো, এখানে দালালি করতে আসেন, করতে হবে, করবে না, ওরা ভালো তৃণমূল তো। আরে ওরা তো ভালো তৃণমূল, ভালো তৃণমূল দালালি করতে হবে না। কি কথা যে আপনাদের দলটার কি পরিস্থিতি, এটা আমাকে দেখাতে, নিজেদের দলটার কথা ভাবো, কে কাকে ঘুষি মারছে। ঠিক আছে, তাহলে মানুষকে লক্ষ্মীর ভান্ডার দাও, সরি ওই অন্নপূর্ণা ভান্ডার দাও, অন্নপূর্ণা ভান্ডার মানুষ পাচ্ছে না, মানে আরে যুবসাথী দাও, তারা পাচ্ছে না। মানুষকে কাজ দাও, মানুষ ভাতা চায় না। মানুষ আরে কাজ তো কাজ দেয় বলেছি, কি বলছে দেবদা? এটা কি বলেন? আরে এরাই বলেছে মানুষ ভাতা চায় না, ওরাই বলেছিল। চটি চাটা, তারা হচ্ছে ভিখিরি। আরে সবকটা তো মমতা ব্যানার্জি প্রকল্প। এই যে একটা পরিস্থিতি, না মানে এইটা আপনারা কি ক্ষমতা থেকে চলে গিয়ে এগুলো বুঝতে পারছেন না? ওরা বলেছিল, ওরা বলছে সরে যাওয়ার পর রবীন্দ্রনাথ হয়েছে, ওরাই বলেছিল। ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে তো রবীন্দ্রনাথ হয়েছে, আগে সুরেন্দ্রনাথ রাও করেছে, ওই রুম ছিল। না প্লিজ, আমি খুব সময় সংক্ষিপ্ত, আশফাক দা আপনার কাছে আসি। এই ধরনের মন্তব্যগুলো একে অপরকে করছেন, এটা দেখুন, এই ধরনের মন্তব্য বাঞ্ছনীয় নয়। খুব দুঃখ হলেও এটা সত্যি যে আজকে যে রাজনৈতিক পরিস্থিতি, আমাদের যে একটা সৌজন্য মনোভাব ছিল, যেই রাজনীতি আমরা দেখেছি কখনো যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, আমরা বলতেন না কত সৌজন্য এবং জবাব দিতেন। সুষমা স্বরাজ এত সুন্দর ভালোভাবে বিরোধিতা করতেন এবং ভালো ভাষায় বিরোধিতা করতেন, এবং সেই ভাষা
মানে একটা মানুষ বলতো যে না এটা একটা ঠিক আছে, দেশে একটা সরকার আছে, বিরোধী আছে, এবং শায়েরিতেও জবাব দেওয়া হতো। কিন্তু যেখানে স্বয়ং ভারতবর্ষের সর্বোচ্চ নেতা, ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতা আমাদের নরেন্দ্র মোদী যখন খারাপ ভাষাগুলো ইউজ করেন, যখন র্যালিতে বলেন, যখন ভারতবর্ষের মানুষকে ভাগ করার কথা বলেন, তো এই নিচু স্তরেও এই হ্যাঁ যে এ দেখো কোন आ रहा है इसका मंगलसूत्र बेचे जा रहा है, এইসব যে কথা বলে রেনকোট পहन लिया है, আমি একদম শেষ করব। পৃথ্বীরাজ একটা বিষয় না, এখানে যেটা ফোকাস, আচ্ছা বেশ বুঝতে পেরেছি আশফাক দা, একদম সময় নেই, শেষ করব। 91 পাতার এই চিঠিটার কথা আমি কেন উল্লেখ করছি, এই চিঠি একটা সময় কুণাল ঘোষ সিবিআই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পাঠিয়েছিলেন, এবং এখানে বয়ান কি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমন অনেক অভিযোগ উনি করেছিলেন, সারদার বেনিফিশিয়ারি ইত্যাদি ইত্যাদি, সেটা আমরা এর আগেও দেখেছি। কিন্তু আজকে এটাকে রিকল করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ওই চিঠি পড়ে থাকেন তাহলে কুণাল ঘোষকে এতটা আপনভাবে আবার টেনে নেওয়া, টিকিট দেওয়া, না আপনি বুঝতে পারছেন না। প্রত্যক্ষভাবে কুণাল ঘোষ ঋতব্রতকে সমর্থন করছে। কেন করছে এটা আপনার মনে প্রশ্ন জাগবে, কারণ যতবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কুণাল ঘোষ সমর্থন করবে ততবার কুণাল ঘোষকে খোঁচা দেবে। এবং কুণাল ঘোষের খোঁচাটা কি, সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি, মানে নিজে একাই হাতে ধরে দলটাকে শেষ করে দেবে কুণাল ঘোষ। কুণাল ঘোষই দিনের শেষে থাকবে, তারপর বলবে যে আমি ছিলাম মহাভারতের শকুনি, দুর্যোধনের মানে একদম শেষ অংশটা দেখেই কুণাল দাও শেষে এসে ঋতব্রতর সাথে জয়েন করবে। আজকে সময় শেষ প্লিজ। দেবুদা পৃথ্বীরাজ প্লিজ, আজকে সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। না আজকে একদম সময় নেই ভাই, একদম সময় নেই। যে আহ্বান করেছে হ্যাঁ ঋত তৃণমূলকে আসার জন্য, মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো? বুঝতে পেরেছি একদম। আজকে সময় শেষ, প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।